আর যত তাড়াতাড়ি পারি আমরা এটা শেষ করে দিব। ক্লাসগুলো যে 8টা ক্লাস আছে নির্ধারিত এগুলো সব শেষ করবো যাতে আপনারা প্র্যাকটিসে নেমে পড়তে পারেন, তাই না? ওকে, লেটস স্টার্ট। স্যার, আমি জি, জামি ভাই কিছু বলছিলেন? না ঠিক আছে স্যার, থ্যাংক ইউ বলছি স্যার, যাতে ওকে আমরা ওকে, তার শেষ করে প্র্যাকটিস করতে পারি এর জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য টানা ওকে। 3 দিনই আমাদের আছে, আজকে কালকে এবং পরশু। আমরা একটু কষ্ট হলেও যেহেতু 9টায় তো আশা করি কারো অফিসের সমস্যা হবে না, এর ভিতরে আমরা সবাই প্লেসে চলে আসব। তো আমরা একটু কষ্ট করে হলেও জয়েন করব। ওকে ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করছি। আমার স্ক্রিন ভিজিবল আপনাদের কাছে? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে দ্যাটস গ্রেট। তাহলে আমরা বরাবরের মতো ই রিটার্ন পোর্টালে ঢুকলাম, ঢোকার পরে আমরা যতটুকু শেষ করেছি একবার একটু 5 মিনিট রিক্যাপ করে নিব। আমরা অ্যাসেসমেন্টের পেজে, সর্বপ্রথম অ্যাসেসমেন্টের পেজ দুইটা থাকে। এখানে আমাদের সিলেক্ট করতে হয় যে আমার করদাতার আসলে তার কি ধরনের ইনকাম আছে, রাইট? এখানে সবগুলাই সিলেক্ট করা আছে এই কারণে, কারণ যেহেতু এটা একটা ট্রেডিং সেশন, যাতে সবগুলা ইনকামের সাইডে ভিজিবল হয় এবং আপনাদের যাতে শিখানো যায়, আপনারা যাতে শিখতে পারেন, রাইট? বাট এরকম খুব কম হবে যে আপনার ক্লায়েন্টের সবগুলা বিজনেস খাতি ওপেন থাকবে, এরকম হবে না বললেই চলে। বা বেশিরভাগই থাকবে কি, যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, তারপর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, হ্যাঁ, এই তিনটেই আসলে বেশিরভাগ থাকবে। আর যদি বিজনেস গুলো পেয়ে থাকেন আপনারা, প্রপার্টরশিপ বিজনেস, তাহলে ইনকাম ফ্রম বিজনেসটা থাকবে। আর লিমিটেড কোম্পানি সেটা এখানে করা যায় না, লিমিটেড কোম্পানি এখনো ম্যানুয়াল, সেটা আলাদাভাবে করতে হয়, হ্যাঁ। তো এই অ্যাসেসমেন্টের সেকেন্ড পেজে আমার এখানে কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে, যে আমার যে ওয়েলথ, আমার যে করদাতা, তার যদি 50 লাখের উপরে হয় ইয়েস, নো হইলে নো দিব। তার যদি ওন গাড়ি থাকে ইয়েস দিব, না হইলে নো। ঠিক আছে, এরপরে আমরা রিবেটের জন্য যদি তিনি অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই টাইমটাতে অনেক বিজ্ঞাপন দেখি, তাই না? যে আপনারা ইনভেস্টমেন্ট করুন তাহলে আপনি রিবেট পাবেন, হ্যাঁ, আপনার ট্যাক্স বার্ডেন কমান, এরকম আমরা বিজ্ঞাপন দেখি না? যে সঠিক জায়গায় ইনভেস্ট করে আপনার ট্যাক্স বার্ডেন কমিয়ে নিন, রাইট? তো এইটা হলো সেই অপশন, যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এই জিনিসটা আপনার কিন্তু মাস্ট বি জানতে হবে অ্যাজ এ লয়ার, রাইট? কারণ কি, আপনাকে আপনার করদাতা কি বলবে, যে আইনজীবী সাহেব আমার একটু ট্যাক্স কমানোর, কিভাবে ট্যাক্স বার্ডেনটা কমানো যায়, হ্যাঁ, এর একটু পরিকল্পনা দিন বা এর একটু সাজেশন দিন, রাইট? তখন আপনার এই এই খাতটাই কিন্তু আপনাকে সাজেশন দিতে হবে। আপনি তো আর চুরির বিদ্যা দিতে পারবেন না, দিতে পারবেন যে ভাই আপনার 10 লাখ টাকা ইনকাম, আপনি 1 লাখ টাকা দেখান, তাইলেই তো আর ট্যাক্স লাগবে না। এই বুদ্ধি তো আর দেওয়া যাবে না, তাই না? অবশ্যই 10 লাখ টাকার ট্যাক্স তাকে, ইনকাম তাকে 10 লাখ টাকাই দেখাইতে হবে। বাট আপনি অ্যাজ এ লয়ার যেটা পারবেন, তাকে আপনি উপদেশ দিতে পারবেন যে ভাই আপনি এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের ভিতরে আপনি ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্ট করলে আপনি কি পাবেন, 10% ট্যাক্স রিবেট পাবেন। আমি বুঝাইতে পারছি আপনাদের ব্যাপারটা? জি, বুঝতে পেরেছি। ওকে, দ্যাটস জি, গ্রেট। কেউ যদি কোনো পয়েন্ট না বুঝেন আমাকে থামাই দিবেন, যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, একটু ক্লারিফাই করেন, হ্যাঁ। ওকে, দেন আমরা চলে আসলাম ইনকামে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমার তার যে বেতন, সেই বেতনগুলো আমরা সিলেক্ট করে দিব। বেতনের এখানে কি থাকে, কম্পোনেন্ট থাকে বা এলিমেন্ট থাকে। এগুলো কি ভাই, বেতনের কম্পোনেন্ট। একটা মানুষের, একটা আপনার করদাতার যদি গ্রোস স্যালারি থাকে, সেই গ্রোস স্যালারি কয়েকটা এলিমেন্ট মিলে হয়, রাইট? এলিমেন্ট গুলো কি কি? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, রাইট, ফেস্টিভ্যাল বোনাস, লিভ অ্যালাউন্স হতে পারে, এডুকেশন অ্যালাউন্স হতে পারে, রাইট, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হতে পারে, গ্র্যাচুইটি হতে পারে, তারপরে আদার বোনাস থাকতে পারে, ওভারটাইম অ্যালাউন্স থাকতে পারে, টিএডিএ থাকতে পারে। এর বাইরেও যদি কোনো কিছু থাকে যেটা কিনা আপনার এখানে আপনি সিলেক্ট করতে পারছেন না, তখন আপনি কি করবেন, আদার অপশনটা দিবেন। আদার অপশন দিয়ে আপনি এখানে লিখে দিবেন, এই যে আদার দিয়ে দেখলেন, আদার দিলে কি আসলো, একটা ডেসক্রিপশন আসলো। এইখানে যে ডেসক্রিপশন আছে,
এই ডেসক্রিপশনের ভিতরে যদি না পড়ে এখানে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যেটা আপনার ওই সার্টিফিকেটে আছে এবং এই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন আপনারা এই ব্যাপারটা? আমরা কিন্তু রিক্যাপ করছি, ক্লাস রিক্যাপ করছি, রাইট? এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের 3টা ক্লাস গেছে অলরেডি এইসব নিয়ে। তো আমরা জাস্ট আজকের ক্লাসে এটা রিভিউ করে নিচ্ছি যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো রিক্যাপের জন্য। ঠিক আছে? এই পয়েন্টে কারো কোনো অসুবিধা? না। ওকে, হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? এটা বুঝতে পারছি। ওকে, দেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাও নিয়ে আমরা আলোচনা করেছি। তার যদি এফডিআর থাকে, ডিপিএস থাকে, এই সমস্ত ফাইন্যান্সিয়াল সঞ্চয়পত্র যদি থেকে থাকে তাহলে এগুলো থেকে যা আসবে তা আমরা এখানে ফিল আপ করবো। ইনকাম ফ্রম রেন্ট, আমরা আমরা এটা নিয়েও ডিটেলস আলোচনা করেছি আমাদের 3rd ক্লাসে। হ্যাঁ, যে তার রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল, এগুলো আমরা সিলেক্ট করে তারপরে এখানে ডাটাবেজ আমরা দিলে চলে আসবে। ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, হ্যাঁ, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স, রাইট? এইগুলা আমরা সব ফিল আপ করবো যদি আমার এই ক্রাইটেরিয়া। ইনকাম ফ্রম আদার সোর্স কি? ইনকাম ফ্রম আদার সোর্স হলো এইখানে দেখেন, রয়্যালিটি পেমেন্ট ফ্রম ডব্লিউপিপিএফ। ডব্লিউপিপিএফ মানে কি? ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। আপনারা যখন প্র্যাকটিসে আসবেন অনেক ভালো ভালো কোম্পানিতে দেখবেন প্রফিট শেয়ার করে, রাইট? এখন আপনি যখন সেই প্রফিট শেয়ারটা ফিল আপ করতে যাবেন, আপনি তো স্যালারির কম্পোনেন্টে কোথাও খুঁজে পাবেন না, তাই না? তাহলে আপনাকে সেটার জন্য জানতে হবে যে এটা আমার কোথায় দিতে হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝতে পেরেছেন? এটা একটা নোট নেন, যাদের কাছে যদি হাতে মানে খাতা কলমের সুযোগ থাকে একটা নোট নেন যে পেমেন্ট ফ্রম ডব্লিউপিপিএফ মানে কি? প্রফিট শেয়ারিং, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এইটা যদি আমরা কারো স্যালারি শিটে পাই তাহলে আমরা এটা কোথায় দেব? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে দিব না, এটা দেব কোথায়? ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝতে পেরেছেন? ফারুক, নোট নিয়েছেন? কারেন্ট নাই তো আসলে আমি ওকে, রেকর্ডিং ভার্সন পাবেন, হ্যাঁ। বাট একটু এইটার উপরে ফোকাস রাখেন, হ্যাঁ। এইটা অনেকেই ভুলে যাই, আমরাও অনেকেই, অনেক আমাদের সাথে যারা আছে, অনেক সময় আমি এই কোশ্চেনটার ফেস হই। আমাদের সমসাময়িক যারা আছে বলে, ভাই এইটা তো খুঁজে পাচ্ছি না, একটু বলতে পারেন? হ্যাঁ, তার মানে কি যারা প্র্যাকটিসে থাকে তারাও দেখেন এটা রেগুলার না থাকার কারণে অনেক সময় ভুলে যায়। তো এর জন্য মানে যে যে পয়েন্টটায় জোর দিতে হবে আমি ওইখানে আপনাদের একটু ইনসিস্ট করছি যে এই পয়েন্টটায় আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, মানে ইনকাম ফ্রম আদার সোর্স এটা আবার কি? মানে অন্যান্য উৎস থেকে আয় কি যা কিছুই আসলে এখান থেকে দিতে পারবো না। এইখানে এই যে টপিক যে কয়টা আছে এই টপিকের ভিতরে যেটা থাকবে সেটা আমার এখান থেকে সিলেক্ট করে আমি দিব। তার ভিতরেও যদি না পড়ে এনি আদার ইনকাম দিব তখন। ঠিক আছে? সো এভাবে করে আমরা কি এরপরে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যদি থাকে, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, রাইট? হ্যাঁ, এইটার একটা আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন আপনাদের কাছে। কারণ এগুলো তো সবসময় আপনারা ওই যে ওপেন করলেই পাবেন না, একটা পোর্টালে ঢুকতে হবে, তারপর পাবেন। যদি কারো স্ক্রিনশট নেওয়ার অপশন থাকে আপনারা নিয়ে নেন। সেটা হলো ট্যাক্স এক্সামটেড ইনকাম। সেগুলো কি কি? ফরেন রেমিটেন্স যদি হয়, সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস যদি হয়, তাহলে তার এটা কি? ট্যাক্স এক্সামটেড ইনকাম। তখন আমরা কোথায় ফিল আপ করবো ভাই? এইখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে। ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেম্পটেড বন্ড অর সিকিউরিটিজ, ওয়েলফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, তারপরে রিওয়ার্ডস ফ্রম গভর্নমেন্ট, ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইস, ইনকাম ফ্রম পেনশন, ইউনিভার্সাল পেনশন স্কিম। এইটা কি? ইউনিভার্সাল পেনশন স্কিমটা হলো গভর্নমেন্ট নতুন যে আর একটা যারা প্রাইভেট জব করে তাদের জন্য যে একটা ইউনিভার্সাল পেনশন স্কিম করেছে, এর আওতায় যদি কেউ থাকে সেক্ষেত্রে তাদের ডাটাটা আপনি বসাবেন কোথায়? ইউনিভার্সাল পেনশন স্কিমে। বুঝাইতে পারছি? হ্যাঁ, জামি ভাই হ্যান্ড রেজ করেছেন, প্লিজ কোশ্চেন বলুন। যে আপনার কোশ্চেনটা বলেন। আমরা কেউ শুনতে পাচ্ছি না, আপনি কি? হ্যাঁ, বলেন।
স্যার ওই আপনার কথা বলার সময় এটা শুনতে পারিনি স্যার, ঠিক বলুন, নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য ট্যাক্স এক্সামটেড ইনকামটা কোন জায়গায় দেখবো স্যার, কাইন্ডলি একবার বলবেন? ওকে, অবশ্যই বলবো। এখানে দেখুন, আমরা যে ইনকামের খাতগুলা যখন সিলেক্ট করেছি, রাইট? আমরা 7টা ইনকামের খাত জানি আয়কর আইন অনুযায়ী। আমরা আমার কাছে নেই। তো 7টা ইনকামের খাত জানি। কি কি? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম রেন্ট, এইগুলা, তাই না? ইনকাম ফ্রম এগ্রিকালচার। কিন্তু আমার যে 7টা ইনকামের খাত, এখানে কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বলে কোনো খাত আমার নেই, রাইট? রাইট। জামিল ভাই, আমি যতটুকু বলছি এতটুকু কি আপনি ক্যাচ করতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। তারপর দেন স্যার। হ্যাঁ, দেন হলো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হলো আমার ই রিটার্নের আমার কি একটা পার্ট, যে পার্টে হলো এই 7টা আয়ের খাতের বাইরে যদি আমার করদাতা ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকে, তাহলে আমরা তার ডাটাটা এই ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম খাত অপশনে বসাবো। সে ফর এক্সাম্পল, আপনার করদাতা প্রবাসী, সে সৌদিতে থাকে বা কানাডা থাকে বা ইউএসএ থাকে, রাইট? আপনার এরকম করদাতা থাকতে পারে যিনি কিনা প্রবাসী, রাইট? এবং তিনি জি স্যার। বাহিরের দেশে ইনকাম করে এবং বাংলাদেশে উনি টাকা পাঠান, রেমিটেন্স পাঠান, রাইট? তাহলে এটা তো তার চাকরি হইতে আয় হবে না, হবে? বাংলাদেশে সে চাকরি হইতে না। আয় করছে? করছে না। তাহলে সেটা না। হবে কোথায়? ট্যাক্স এক্সাম্পটেড ইনকামে। তখন ট্যাক্স এক্সাম্পটেড ইনকামে আসার পরে আপনি এই যে ফরেন রেমিটেন্স, যেটা, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। আপনার ক্লায়েন্ট যদি এরকম হয় যে উনি ফরেন রেমিটেন্স না, উনি হলো সফটওয়্যারের ব্যবসা করে, সফটওয়্যার এবং আইটি বিজনেস করে, রাইট? তো সফটওয়্যার এবং আইটি বিজনেসও কি ষষ্ঠ তফসিল অনুযায়ী ট্যাক্স ফ্রি না? ইনকাম ট্যাক্স জি অ্যাক্টের স্যার। ষষ্ঠ তফসিলে কি আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্টের ষষ্ঠ তফসিলে যেগুলো ট্যাক্স ফ্রি, তার ব্যাখ্যা আমরা ষষ্ঠ তফসিলে পাই, রাইট? তাহলে আমরা সেখানে এই সফটওয়্যার এবং আইটি বিজনেস করে এরকম যদি কোনো করদাতা হয়, তাহলে তারটা আমি কোথায় ফিল আপ করবো? এইখানে। বুঝাইতে পারছি জামিল ভাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। এরপর ইউনিভার্সাল পেনশন স্কিম থেকে যদি সে টাকা পায়, তাহলেও সেটা আমরা কোথায় আনবো? এইখানে আসবো। এবং কোনো একটা এক্সামশন যদি থাকে, এসআরও দ্বারা যদি কোনো এক্সামশন আসে, হ্যাঁ, তাহলে সেটাও আমরা ফিল আপ করবো এই ট্যাক্স এক্সাম্পটেড ইনকামে। ঠিক আছে? এছাড়াটা কি স্যার? এছাড়াও হলো আপনার এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট একটা, রাইট? এরপরে জি কি আছে? পরিপত্র আছে, ফাইন্যান্স জি অ্যাক্ট আছে, রাইট? জি জি এর বাইরেও, যেমন ফাইন্যান্স অ্যাক্ট বছরে কি একবারের বেশি আসার সুযোগ আছে? পরিপত্র 2বার আসার সুযোগ আছে? নাই, রাইট? তো জি পরিপত্র, ফাইন্যান্স অ্যাক্ট, এগুলো সংসদ থেকে পাশ হয়ে যাওয়ার পরে আর পরিবর্তন বা আর একটা আপডেট ভার্সন আসার ওই ফিসক্যাল ইয়ারে সম্ভাবনা নাই, বা প্র্যাকটিক্যালি এটা হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় কি, এই বিভিন্ন পরবর্তীতে এসআরও বের হয়। কিভাবে এসআরও বের হয়? যেমন এখন একটা নিয়ে খুব কথা হচ্ছে যে বিজনেস ইনকামের উপরে আগে একটা লিমিট ছিল যে 4 কোটি টাকা পর্যন্ত আপনার 1% যে মিনিমাম ট্যাক্স, এইটার একটা ক্রাইটেরিয়া ছিল, যদি টার্নওভার 4 কোটি টাকা হয় তাহলে। এইটা তুলে দিছে। এখন কি হচ্ছে, জেনারেল যারা করদাতা, এদের ট্যাক্স অনেক বার্ডেনটা বেড়ে গেছে। মনে করেন সে ফর এক্সাম্পল, সেম পরিমাণ সেল এবং সেম পরিমাণ প্রফিট করে গত বছর যে লোকটা মনে করেন 20,000 টাকা ট্যাক্স দিচ্ছে, সেম পরিমাণ টার্নওভার, সেম পরিমাণ প্রফিট করে ওই লোকটাকে এই বছরে কমপক্ষে হলো 60-70 হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে জি কি হচ্ছে, প্র্যাকটিক্যালি অনেক ট্যাক্স বার্ডেন বেড়ে গেছে। এখন এটা কি আসলেই মানে প্র্যাকটিক্যালি কি এটা সম্ভব? এটা খুব ডিফিকাল্ট, কিন্তু কিন্তু এই আইনটাই সংসদে পাশ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন কি করণীয়? এখন এই যারা আমরা ঢাকা ট্যাক্স বারের মেম্বার আছি, যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বার আছি, এরা এইগুলো নিয়ে আলোচনা করব। এরা এইগুলো নিয়ে আপনার এনবিআর এর কাছে প্রপোজাল পাঠাবো যে ভাই, আমরা তো ফিল্ড লেভেলে কাজ করছি, আপনারা তো আইন পাস করেছেন, কিন্তু ফিল্ড লেভেলে দেখা যাচ্ছে আসলে এর ট্যাক্সের ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে গেছে এবং এটা রিয়ালিটি না। আপনারা যদি এটা সংশোধন না করেন, কেউ আসলে এইভাবে ট্যাক্স দিতে আগ্রহী হবে না।
সবাই ফাঁকিবাজের আশ্রয় নিবে, বুঝতে পেরেছেন? তখন কি হবে, তখন এই এসআরও বের করবে, তখন এনবিআর কি করবে, বিভিন্ন টাইম টু টাইম এইটার উপরে এসআরও বের করবে। আচ্ছা ঠিক আছে, ফাইন্যান্স অ্যাক্টে এটা বলা আছে, কিন্তু আমি একটা এসআরও পাবলিশ করে দিলাম, এই এসআরও তে এটাকে এক্সেমটেড করা দেওয়া হলো, হ্যাঁ, বা এই আগের যে ক্রাইটেরিয়াটা ছিল এই ক্রাইটেরিয়াটা তুলে দেওয়া হলো, বুঝতে পেরেছেন? বা ফাইন্যান্স অ্যাক্টে বলা আছে যে একটার ট্যাক্স রেট হবে 20%, সেইটা একটা এসআরও তে করে দিছে যে এটা এখন থেকে আসলে 20%-এর বদলে 10%, বুঝতে পারছেন? তার মানে আপনারা কি শিখলেন, আপনারা শিখলেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট একবারে হয়, রাইট? ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত, 2023, এইটার কারেকশন গুলো আসে কিসের মাধ্যমে, পরিপত্র এবং ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, রাইট? এবং এই ফাইন্যান্স অ্যাক্ট এবং পরিপত্র এইটার মেয়াদ থাকে কতটুকু, 1 বছর। এই 1 বছরের ভিতরেও যদি আপনার কোনো চেঞ্জেস দরকার হয়, সেই জন্য আপনার বের হয় কি, এসআরও, বুঝতে পেরেছেন ফারুক ভাই? জি, বুঝতে পেরেছি। ওকে, দ্যাটস গ্রেট। সো এরপরে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এটা যদি কেউ ভলান্টারি আপনার এর বাইরেও যদি কোনো ইনকাম থাকে, সে যদি এটা ডিক্লেয়ার করে, তাহলে সে এটা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারবে, হ্যাঁ। এরপরে আমরা আসি, আমাদের ইনকাম পার্ট শেষ, এরপরে আসি আমরা রিবেট পার্টে। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে এটারও পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যে আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখি গ্রুপে দিতে পারি কিনা। আমি স্ক্রিনশটটা নিয়ে দিলাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ। এই স্ক্রিনশটটা কেন দিলাম, এটা আপনাদের হাতের কাছে থাকতে হবে, রাইট? কারণ কি, এটা থাকতে হবে এই কারণে, আপনার করদাতা আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আমি কোন খাতে ইনভেস্টমেন্ট করব, হ্যাঁ। আপনি তাকে অবশ্যই পরামর্শ দিতে পারেন যে ভাই আপনি লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন। লাইফ ইন্স্যুরেন্স করলে আপনার কি কি দরকার, আপনার তার পলিসি নাম্বার, তার ওইটা কোম্পানি, যে এটা কি মেট লাইফ, হ্যাঁ, মানে মেট লাইফ মানে কি এলিকো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিনা, নাকি অন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কিনা, এরপর পলিসি ভ্যালুটা কত, প্রিমিয়াম সে সারা বছরে কত টাকা প্রিমিয়াম দিয়েছে, হ্যাঁ। এরপরে আপনার অ্যালাউয়েবল অ্যামাউন্টটা, এইখানে আমি আপনাদেরকে বলে দিই যে এটা খুব খেয়াল করবেন যে কত টাকা প্রিমিয়াম সে ইনভেস্টমেন্টের লিমিট। আমরা সবাই জানি যে ডিপিএস এর লিমিট কত টাকা, যে কোনো একজন, এনিওয়ান একটু বলেন তো, আমার অ্যাটেন্ডি যারা আছেন একজন বলেন তো। 1,20,000। গ্রেট। এই দেখেন আপনারা এইটা খুব পারলেন যে ডিপিএস টা লিমিট 1,20,000। এখন একজন বলেন তো যে লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত টাকা লিমিট। এনিওয়ান? না পারলে নাই, আমরা টাইম ওয়েস্ট করবো না, বলবো যে ভাই না আমরা পারছি না। না, পারছি এনিওয়ান? না আমরা। বলবেন স্যার, বুঝিনি স্যার। আমরা বললাম যে ডিপিএস এর লিমিটটা যেরকম আমরা সবাই সহজেই জানি, যে 1,20,000 টাকার উপরে যদি আমরা কেউ ডিপিএস করি, যেমন ডিপোজিট অ্যামাউন্ট যদি হয় আমার 1,50,000, তাহলে এখানে অ্যালাউয়েবল হবে কত, 1,20,000। বুঝাইতে পারছি? মানে কেউ যদি সারা বছরে ডিপিএস করে 1.5 লক্ষ টাকা, তার ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে 1,20,000 টাকা। ক্লিয়ার? 1,20,000। হ্যাঁ। কেউ যদি স্যার। 80,000 টাকা ইনভেস্টমেন্ট করে অ্যাজ এ ডিপিএস,
তাহলেও তার অ্যালাউয়েবল অ্যামাউন্ট কত হবে? ৮০,০০০ নাকি ১,২০,০০০? ৮০,০০০। ৮০ কারণ হাজার সে তো ডিপিএসই করছে ৮০,০০০ টাকা, অ্যালাউয়েবল কত? ৮০,০০০ই হবে, তাই না? হুম। আর যদি সে এখানে ১.৫ লক্ষ টাকাও করে বা ২ লক্ষ টাকাও করে, তাহলেও হবে কত? ১৫ লাখ টাকা ১,২০,০০০। করলেও হবে ১,২০,০০০, রাইট? কারণ এটার লিমিট হলো ১,২০,০০০। এই ১,২০,০০০ টাকার উপরে সে কি বেনিফিট পাবে? 10%। 10% মানে কি? ১,২০,০০০-এর 10% হলো ১২,০০০ টাকা। ১২,০০০। এই ১২,০০০ টাকা সে কি করতে পারবে? ম্যাক্সিমাম রিবেট নিতে পারবে। মনে করেন সে ফর এক্সাম্পল তার ট্যাক্স আসছে ৩০,০০০ টাকা, রাইট? তাহলে সে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে পারবে ১৮,০০০ টাকা, ৩০,০০০ দিতে হবে না, এই সে যদি তার ডিপিএস করে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা? ভাইরা ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা একটু দাঁড়ান সেভ ড্রাফট করে আপনাদের আরো আচ্ছা আচ্ছা, আমি হলো এটাকে নাই করে দিই, এটাকে একটা কিছু দিলাম, এটাকে একটা ব্যাংক দিলাম। হোল্ড করা আছে স্যার, কাইন্ডলি কে বলছেন? দেখা যাচ্ছে আমি না বুঝতে স্ক্রিনটা। পারছি না, আর একবার বলেন। আমি বলছিলাম জি, স্যার, আমরা ওই স্ক্রিনের মধ্যে এটা হোল্ড করে আছে স্যার, আমারটা আমি দেখতেছি না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার আমার এখানে। নেটের কারণে অন্য সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনার নেটের প্রবলেম। আচ্ছা, এই যে আমি যেটা দেখাইতে আসছি এখানে, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ১২,০০০ টাকা ইনভেস্টমেন্ট রিবেট, ট্যাক্স রিবেট, দেখেছেন? জি দেখা যাচ্ছে। তাহলে এই ১২,০০০ টাকা কোথা থেকে আসছে ভাই? ওই যে ডিপিএস ১,২০,০০০, সেখান থেকে এই ১২,০০০ টাকা আসছে। এই ১২,০০০ টাকা কি? এটা আবার ট্যাক্স রিবেট। ক্লিয়ার ভাই? ১,২০,০০০ 10%। হ্যাঁ, ১,২০,০০০ টাকার 10%। এই ১২,০০০ টাকা তার ট্যাক্স কম দিতে হবে। ক্লিয়ার? জি। তাহলে আমরা চলে আসি, আমরা যে অপশনে ছিলাম, আমরা ছিলাম রিবেটের অপশনে। আমার এখন কি কেউ জয়েন করছে? তো আমরা যে পয়েন্টটাতে ছিলাম, যে আমরা ডিপিএসটা যেভাবে সবাই জানি, আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা জানি না। তো এইটাই ফোকাস দিতে বললাম, যে একজন করদাতা প্রিমিয়াম যা দিবে তাই কিন্তু আপনার অ্যালাউয়েবল অ্যামাউন্ট না। অ্যালাউয়েবল অ্যামাউন্ট কি? পলিসি ভ্যালুর 10%। কি বললাম ভাই? পলিসি ভ্যালুর 10%। পলিসি ভ্যালু হলো আপনার ধরেন ৬ লক্ষ টাকা, যে আপনি ৬ লাখ টাকার একটা পলিসি কিনলেন। এখন আপনি এখানে ৭০,০০০ টাকা মনে করেন প্রিমিয়াম দিয়েছেন, তাহলে দেখেন আসছে কত? ৬০,০০০ টাকা। তার মানে আপনি যা প্রিমিয়াম দিবেন তাই যে অ্যালাউয়েবল হবে তা কিন্তু নয়। এটা হবে কি? পলিসি ভ্যালুর 10%। মনে থাকবে ভাই? মনে করেন এখানে দিয়েছেন আপনি ৫০,০০০ টাকা প্রিমিয়াম দিয়েছেন এই বছর, আপনার ৫০,০০০ টাকাই আসবে, কিন্তু আপনার এটা নিয়মটা কি? পলিসি ভ্যালুর 10% আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন অ্যাজ অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট। ক্লিয়ার ভাই এই পয়েন্টটা? ক্লিয়ার। তাহলে এটা আমরা শিখলাম, রাইট? ওকে, এরপরে আসি এপ্রুভ সঞ্চয়পত্র। আমরা যদি সঞ্চয়পত্র কিনে থাকি, তাহলে আমরা কি করব? সেই সঞ্চয়পত্র ডাটাটা এখানে আমরা বসাবো। এখানে আমরা লিখবো যে এটা আমরা সঞ্চয়পত্র কিনেছি, রাইট? আমি একটু দেখাই, একটা সঞ্চয়পত্র কিনেছি, এইখানে আমি রেজিস্ট্রেশন একটা নাম্বার দিব। সঞ্চয়পত্রের কি থাকে? একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এরকম একটা নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিব।
সেই ডেটটা আমরা বসাবো, হ্যাঁ, যে কোন ডেটে উনি সঞ্চয়পত্রটা কিনছে। এবার আসি সঞ্চয়পত্রের লিমিটে। আমরা কি কেউ জানি সঞ্চয়পত্রের লিমিট কত? সঞ্চয়পত্রের লিমিট 5 লক্ষ টাকা। দেখেন আপনি এখানে 6 লক্ষ টাকা দিবেন, নিচ্ছে কত? 5 লক্ষ টাকা, রাইট? মানে সঞ্চয়পত্র যে একবারে 10 লাখ করবেন তাহলে কিন্তু হবে না, আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন 5 লক্ষ টাকা। তাহলে দেখেন একজন আয়কর আইনজীবী কেন দরকার। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা যে এখন অনলাইনে হয়ে গেছে, আমরা আসলে যদি যে কেউ যদি কম্পিউটার চালাইতে পারে সে তার রিটার্নটাও করতে পারবে। এটা 200% একটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন কেন? কারণ এই যে রিটার্নটা দেখছেন, কম্পিউটারের যে সিস্টেমটা দেখছেন, এটা পুরোটাই হলো একটা আয়কর আইন। তো আয়কর আইন তো আর এরকম না যে আপনি কম্পিউটার চালাইতে পারলেই হবে, রাইট? তো এই কারণে অনেকেই ভুল কনসেপ্ট আপনাদের দেয় যে আসলে আয়কর আইনজীবীর ডিমান্ড কমে যাবে, আয়কর আইনজীবীর আসলে ভ্যালু থাকবে না। এটা সম্পূর্ণ মানে মানে ভুল কথা এবং ভ্রান্ত ধারণা। আয়কর আইনজীবীদের ডিমান্ড কখনোই কমবে না, ডে বাই ডে বাড়বে। এবং এই অনলাইন হওয়ার কারণে এখন আয়কর আইনজীবীরা আরো, যারা আমরা নতুন, এদের জন্য মানে অনেক দরজা আর কি ওপেন হয়ে গেছে। কারণ কি, যারা এই আয়কর আইনজীবীতে যারা পুরাতন, আসলে কি ব্যাপারগুলো হয়তো কি, মনে করেন একজন 10 বছর ধরে কাজ করছে, সবাই তার কাছেই যায়। একজন 20 বছর ধরে কাজ করছে, সবাই তার কাছেই যায়। কিন্তু এইখানে আমরা যারা নতুন, এদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে কি, যারা পুরাতন তারা এই কম্পিউটার সিস্টেমের সাথে অতটা মানে তারা অ্যাডাপ্ট করতে পারে না। বুঝছেন, তারা হলো ওই যে কাগজে কলমে করতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওই যে এমনকি তারা ওই যে এক্সেলেও করে না, তারা কি করে, তারা ওই যে একবারে প্রিন্ট করে ওইখানে কলম দিয়ে লেখে। বুঝতে পেরেছেন? এরাই এই আন্দোলন টান্দোলন করতো, আরে এভাবে অনলাইন হইলে ভালো না, এই সেই। কিন্তু এইটা আসলে আপনাদের জন্য খুবই ভালো, কারণ এটা এখন আপনার টাইম সেভ। আপনার একটা মানে ইন জেনারেল আসলে একজন করদাতা কত টাকা ফি দেয়? মেবি 5,000, মেবি 6,000, তাই না? বা মেবি 3,000 টাকাও দেয় অনেকে, যদি ছোট ফাইল হয়। কেউ কেউ আছে 10,000 টাকা দেয়। বাট একটা ক্লায়েন্টের পিছনে তখন আপনার কিন্তু অনেক দৌড়াইতে হয়। তার অফিসের নিচে যাও, তার কাছ থেকে হার্ড কপি কালেক্ট করো, ফটোকপি করো। আর এখন এই জিনিসটা স্মার্ট কি হচ্ছে, ভাই আপনি আমাকে সফট কপি দিয়ে দেন, আপনি ব্যাংক স্টেটমেন্টের সফট কপি দিয়ে দেন, তাই না? আপনি হোয়াটসঅ্যাপ, আপনি ভাইবার, আপনি যে কোনো মাধ্যমে, আপনি ইমেইলে আপনি তার কাছ থেকে ডাটা নিচ্ছেন, আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তাকে পোর্টালে আপনি কাজ করে দিচ্ছেন, তাকে আপনি ট্যাক্স রিটার্ন দিয়ে দিচ্ছেন, তাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তাকে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দিচ্ছেন, তাই না? কতটা ইজি হয়েছে না? জাস্ট এখন আপনার জানতে হবে কি, এই পোর্টালটা কিভাবে চালাইতে হয়, কোন জায়গায় কি কি থাকে। এটা আমি আপনাদের বারবার বলছি, আমার কাছে আপনারা 10 বার ট্রেনিং করলেও ক্লিয়ার হবে না যদি না আপনারা নিজেরা প্র্যাকটিস না করেন। বুঝতে পেরেছেন? এই সিস্টেমে যতক্ষণ পর্যন্ত আপনারা না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে কখন, আমি আরো স্পষ্ট করে বলছি, ক্লিয়ার হবে আপনারা যখন আমার এই ইউটিউব ভিডিওটা একপাশে রাখবেন আর আপনি সিস্টেমে ঢুকবেন। আপনি করবেন আটকা পড়বেন, ইউটিউব ভিডিও থেকে একটু আটকা পড়লেন কোথা থেকে, সেখান থেকে দেখে নিলেন। তো এরকম করে 2-1টা ফাইল করবেন, এরপর দেখবেন আপনি ধুমায় হাত চলতেছে। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে এটা কিন্তু আমার নিজেরই ফাইল, রাইট? এইখানে ডাটা দেওয়া মানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যতক্ষণ পর্যন্ত সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনি যা খুশি তাই করেন। এটা ওপেন খাতা আপনার জন্য। বুঝতে পেরেছেন? এখানে একবার 6 লাখ বসাইছেন, এরপর আবার এটাকে জিরো করে দেবেন, এটা কোনো রিস্ক হয়ে গেল কিনা? না। ঠিক। বুঝতে পেরেছেন? আমি এই জিনিসগুলো আমি ট্রেনিং নিজেও আপনাদের, জি জি মানে আপনার ভিডিও দেখে দেখে স্যার আমারটাতে আমি নিজে ট্রাই করি, বুঝছেন স্যার? আসলে হ্যাঁ আপনি হ্যাঁ, ঠিক বলছেন এটা। এটা যতটা যাতে আপনার কোনো প্র্যাকটিস করবেন, আপনারা আপনাদের নিজেরটাও সাবমিট এখনই করবেন না। হ্যাঁ, আপনারা এইভাবে শুধু রান করবেন, অপশনগুলো দেখবেন, আপনারা সাবমিট করবেন আপনাদেরটা সেপ্টেম্বর মাসে।
যখন লাস্ট মান্থ, হ্যাঁ এখন কিন্তু উইদাউট পেনাল্টি দেওয়ার টাইম কত, জুলাই আগস্ট সেপ্টেম্বর, আপনারা সাবমিট করবেন সেপ্টেম্বরে। তার আগ পর্যন্ত কি করবেন, নিজেরটাই আপনি ঘাইটা ঘাইটা সবকিছু দেখবেন, শিখবেন, হ্যাঁ শুধু ড্রাফট সেভ করবেন, সেভ এন্ড কন্টিনিউ করে দেখবেন, হ্যাঁ বারবার আমাদের ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে কোথায় কোথায় কি আছে, স্যার কি বললো একটু দেখে নি, বুঝতে পেরেছেন? এইভাবে করে আপনারা প্র্যাকটিসটা করবেন। এরপরে আসেন ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, এগুলা যদি থাকে এখানে আনবেন লিস্টেড স্টক অর শেয়ার। এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে দেখবেন শেয়ার, ওই যে লঙ্কা বাংলা আছে না, হ্যাঁ লঙ্কা বাংলা মানে ব্রোকারেজ হাউস, জি, বুঝতে পেরেছেন? জি 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 এই স্যার। যে বিআরবি সিকিউরিটিজ, এথিহেড সিকিউরিটিজ, হ্যাঁ এগুলো আসলে মানে এটা কিন্তু অপশন না, আমি কাজ করেছি বিধায় আমার এখানে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এখানে কিন্তু আপনাদের টাইপ করতে হবে, এটা কিন্তু সিলেকশনের কিছু নাই, ড্রপ ডাউন না। এটা আমার সেভ ইনফরমেশন থেকে আসছে। তো তার মানে কি, আমি যেটা বললাম যে এই লঙ্কা বাংলা সিকিউরিটি এইগুলা থেকে আপনি কি করবেন, যদি এরকম যদি থাকে আপনার যে করদাতা উনি আসলে ইনভেস্টমেন্ট করছে কোথায়, শেয়ারে, শেয়ার মার্কেট, সহজ কথা, আপনারা শেয়ার মার্কেট বুঝেন না ভাই? শেয়ার মার্কেট, ওই যে বলে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, সেই শেয়ার মার্কেটে যদি কারো ইনভেস্টমেন্ট থাকে সেটাও কি অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট, তাহলে তার ডাটাটা আসবে কোথায়, লিস্টেড অফ শেয়ার। সেই ডকুমেন্টে দেখবেন একটা কি নাম্বার থাকে, বিও অ্যাকাউন্ট নাম্বার থাকে, ব্যাংক অ্যাকাউন্টের যেরকম একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, এই যাদের শেয়ার থাকে তাদেরও একটা কি থাকে, বিও আইডি থাকে। কি থাকবে ভাই বলেন, বিও আইডি, আমার সাথে সাথে বলেন, বিও আইডি, ইউআইডি। বিও আইডি, ঠিক আছে? হ্যাঁ, কারণ কি এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলাচ্ছি কেন, আপনারা যদি স্মার্ট থাকেন, কারণ কি বলবেন যে আপনার করদাতা বলতেছে যে ভাই আমার তো এই স্টকে ইসে আছে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, এই ধরনের ক্লায়েন্ট আছে আপনার, হ্যাঁ তখন যদি আপনি নামতা নামতা করেন, বলবে আমি এই লয়ার দিয়ে ভাগি, এই আমার ফাইল কি না কি করে ফেলে, তখন আপনি হ্যাঁ বলবেন হ্যাঁ আমার আছে, আপনার বিও আইডি কত বলেন, রাইট? তার মানে বুঝবে, আপনি যখন এইটা বলবেন যে আপনার বিও আইডি কত দেন, আমাকে ইনফরমেশন দেন, তখনই বুঝবে যে হ্যাঁ আপনি আসলে তো কাজ করেন না, কিন্তু এই জিনিসগুলো জানার কারণে আপনার উপর আপনার করদাতা কি পাবে, ফেইথ পাবে, আস্থা পাবে। আসলে কি আমি যখন কাজ করেছি, আমিও তো কারো না কারো ফাইল সর্বপ্রথম করেছি, তাই না? নাকি আমি আরো 100 ফাইল করেছি, মানে আমিও যখন কাজ করেছি কেউ না কেউ তো আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল, তাই না? কিন্তু সে যদি জানতো যে আমি তার ফার্স্ট ক্লায়েন্ট, সে কি ভাই আমার কাছে আসতো? আমাদের তো ফার্স্ট না আমরা স্যার। নিজেরাই, সমস্যা নাই তো। বুঝতে পেরেছেন? এই কারণে আপনার নিজের ভান্ডার যত আপনি সমৃদ্ধ রাখবেন, আপনার ক্লায়েন্ট আপনার প্রতি তত আস্থা পাবে, হ্যাঁ তত দেখবেন আপনার নেটওয়ার্ক বাড়তেছে, আপনার ক্লায়েন্ট বেস বাড়তেছে। ক্লিয়ার ভাই? এরপরে আসেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, যদি কারো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে, হ্যাঁ তাহলে আসবে এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে। আর যদি কারো জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে, এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই জেনারেল প্রভিডেন্ট ফান্ড আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কি? বিভিন্ন প্রাইভেট কোম্পানির কিছু দেখবেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে। প্রভিডেন্ট ফান্ড আমরা বুঝি তো নাকি, আপনার কাছ থেকে 500 টাকা কাটবে, আপনার কোম্পানিও আপনার নামে 500 টাকা রাখবে, তাই তো? মানে সে ফর এক্সাম্পল 500 টাকাই যে ব্যাপারটা তা না, হ্যাঁ আপনার একটা নির্ধারিত পার্সেন্টেজ থাকে, 7%, 8%, 10% এরকম। মেইন কথা হলো আপনার কাছ থেকে যে পরিমাণ টাকা কাটবে, আপনার নামেও সমপরিমাণ টাকা আপনার নিয়োগকর্তা আপনার অ্যাকাউন্টে জমা দেবে। এইটা যদি আপনি 2 বছরের বেশি থাকেন তাহলে আপনি বোথ পার্টি পাবেন, 2 বছরের কম থাকলে আপনি শুধু আপনার পার্ট পাবেন। আমি বুঝাইতে পারছি? এটাই হলো কি প্রভিডেন্ট ফান্ড। ক্লিয়ার ভাই? স্যার এটা কি, হ্যাঁ এটা কি সরকারি অর্গানাইজেশনের জন্য নাকি প্রাইভেটের? না, এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা হলো না, এটা সরকারি বললে না, এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা আপনার সরকারিও হইতে পারে, আবার ওই যে ইসেরও থাকতে পারে, প্রাইভেটেরও থাকতে পারে। প্রাইভেটের কিরকম, যেমন মনে করেন আপনার বিভিন্ন ব্যাংক, বুঝতে পেরেছেন? বিভিন্ন ব্যাংকের দেখবেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে, যেমন পূবালী ব্যাংক, বুঝতে পেরেছেন? ওদের কি আছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে। তো এরকম যারা এটা জিজ্ঞেস জেনারেল, করলাম কেন স্যার, এটা অ্যাকাউন্ট নাম্বার তো আসলে আমরা যারা প্রাইভেটে আছে, আমি যে কোম্পানিতে, আমাদের তো ওই প্রভিডেন্ট ফান্ড আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সম্পর্কে তো আমরা ওই অবগতই নেই।
কি রাইট, অ্যাকাউন্ট না আছে? ওইটাই আমি বললাম যে ইন জেনারেল প্রাইভেট কোম্পানিতে হবে কি এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, বুঝতে পেরেছেন? হুম, হুম। হ্যাঁ, এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা হবে। এরপরে আর এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা হবে সরকারি এবং বেসরকারি। বেসরকারিও অনেক কি আছে, যেমন বেসরকারি বলতে কি বুঝাচ্ছি, যেমন আপনার স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, বুঝতে পেরেছেন? জি জি আহ, জি। ওদেরটা থাকবে। আবার বিভিন্ন ব্যাংক আছে, ওদেরও জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে। হ্যাঁ, তখন আপনাকে তারা ওই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং ওইখানে আপনি টোটাল কন্ট্রিবিউশন কত করেছেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে আসবে। এইখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা হলো কি, যেমন হ্যাঁ জামি ভাই হ্যান্ড রেজ করেছেন, বলেন। তো আমার প্রশ্নটাও এই সেম, যারা প্রাইভেট প্রতিষ্ঠানে আছি, আমাদের যে প্রভিডেন্ট ফান্ডটা আছে এটা কি জি, আমরা স্যার রেগুলার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কি দিব স্যার? হ্যাঁ, সেটা আপনারা দিবেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে। হ্যাঁ, এখানে আপনার কোম্পানির নাম বসাবেন, এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড। হুম। আর এখানে আপনার পার্ট আর হলো কোম্পানির পার্ট 50,000 50,000। আর এইখানে হইলো কি, এইখানে আসবে আপনার প্রভিডেন্ট ফান্ডের বাইরেও এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে কত, 50,000 50,000, রাইট, 1 লাখ। এর জি। বাইরেও আপনি কি করেছেন, আরো 1 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন। কারণ কি, জেনারেল প্রভিডেন্ট ফান্ড আপনাকে কি করবে, ইন্টারেস্ট দিবে, বুঝতে পেরেছেন? ব্যাংকে যেরকম জি। ডিপিএস করলে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, প্রফিট পাচ্ছেন, ঠিক তেমনি জেনারেল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলে এখান থেকে কি পাবেন, ব্যাক পাবেন, ইন্টারেস্ট ব্যাক পাচ্ছেন, বুঝছেন? তো এটাও আপনার, তো এখানে আপনি টোটাল মনে করেন 2 লক্ষ টাকা আপনি কন্ট্রিবিউট করেছেন আপনার এই রিকগনাইজ সাউন্ডটা প্রভিডেন্টের সাউন্ডটা ক্লিয়ার ফান্ডের ছিল না বাইরে তো, থেকেও, বুঝতে একটু সমস্যা সেটা হচ্ছে। আপনার এখানে আসবে। হ্যাঁ, আর থার্ড, হ্যাঁ সাউন্ড আমি আপনারটাও ভেঙে ভেঙে আসছে, হয়তোবা আপনার নেটওয়ার্ক নতুবা আমার নেটওয়ার্ক, কারো একটা নেটওয়ার্কের সমস্যা। এখন ক্লিয়ার? হ্যাঁ এখন অন্য সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। ওকে শুনতে পাচ্ছি রে। ওকে, দ্যাটস গ্রেট। দেন আমরা এপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, তারপরে হলো এপ্রুভড বেনুভেলেন্ট ফান্ড। হ্যাঁ, এখানে বেনিভোলেন্ট ফান্ডে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা এখানে আসবে। জাকাত ফান্ডে যদি থাকে, তারপর হলো ইউনিভার্সাল পেনশন স্কিম যদি থাকে, হ্যাঁ, এখানে আপনি ইউনিভার্সাল পেনশন স্কিমটা বসাবেন। ইউনিভার্সাল পেনশন স্কিমে কি কি থাকে, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, রাইট? এই প্রগতি হলো কি, প্রগতি হলো যারা প্রাইভেট চাকরি করে, প্রবাস হলো যারা প্রবাসে থাকে, বুঝতে পেরেছেন? সুরক্ষা হলো যে কেউ করতে পারে, আর সমতা হলো এটা একটা ক্রাইটেরিয়া থাকে যেখানে গভর্নমেন্ট একটা অ্যামাউন্ট আপনাকে দেয়, কিন্তু এটার হলো ক্রাইটেরিয়া থাকে যে হতদরিদ্র যারা লোক তাদের অপশন হতে হবে। হ্যাঁ, এখানে সমতা আপনি চাইলেই করতে পারবেন না। আর হলো আদার্স, আদার্সে যদি এই আন্ডার 6 শিডিউল পার্ট 3 ষষ্ঠ তফসিলের কথা বললাম, এইখানে যদি কোনো সময় কোনো এসআরও আসে তাহলে আপনি এই এসআরওর ডিসক্রিপশনটা দিবেন। আর যদি এইখানে যদি 6 শিডিউল পার্ট 3 অনুযায়ী কোনো কিছু থেকে থাকে তখন এইগুলো দিবেন। তাহলে এই হলো টোটাল পার্টটা হলো আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, বুঝতে পেরেছেন? আজকের মূলত আমাদের ক্লাসের জি ফোকাস হলো আমার রিবেট এবং এক্সপেন্ডিচারের উপরে। হ্যাঁ, আমরা আরো একটা পার্টে যাব, এক্সপেন্ডিচার। তাহলে আমরা রিবেট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আমার একটা কোশ্চেন আছে স্যার। জি শিওর, বলেন। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মধ্যে স্যার আপনার পলিসি ভ্যালু যত আছে, প্রিমিয়াম পেড প্লাস অ্যালাউয়েবল অ্যামাউন্ট 50,000 টাকাটা কেমন আসছে স্যার? নেটওয়ার্কে যদি শুনতে পারিনি স্যার, কাইন্ডলি একটু বলবেন কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ শিওর, এটা হলো এই পলিসি ভ্যালুর 10%। মনে করেন পলিসি ভ্যালু আছে 6 লক্ষ টাকা, এখানে আমি দিচ্ছি, কিন্তু এখানে আসবে আমার 60,000 টাকা। দেখেন
মানে আমি প্রিমিয়াম দিয়েছি 70,000 কিন্তু অ্যালাউয়েবল 70,000 হবে না, কারণ কি আমার ফেস ভ্যালুর 10%। নিয়মটা কি? আমার পলিসি ভ্যালুর 10%। কোশ্চেনটা যিনি করছিলেন ক্লিয়ার এবার আপনি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা এখন যেতে পারি, এইগুলা না করলে আমাকে যেতে দিবে না। ওকে, তাহলে রিবেটের লাস্ট পেজটা দেখেন যে আপনি 21 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও আপনাকে অ্যালাউ করছে কত টাকা? 6,20,000 টাকা। দেখতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। তার মানে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তাই যে অ্যালাউয়েবল, ব্যাপারটা তা নয়। ক্লিয়ার ভাই? ওকে, এবার আসি আমরা এক্সপেন্ডিচার। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, রিবেটের মতো এটা, মানে রিবেটটা একটু জটিল, মানে অনেক নিয়ম কানুন জানতে হয়। আর এক্সপেন্ডিচারটা জটিল না, তবে এটা আপনাকে অবশ্যই এক্সপেন্ডিচারটা বুঝতে হবে। এক্সপেন্ডিচারটা বুঝতে হবে এই কারণে, আমরা যারা নতুন প্র্যাকটিস করি অনেকেই, এবং শুধু নতুন না পুরাতনও অনেকে যারা এই ব্যাপারটা নিয়ে কেয়ারফুল থাকে না, তাদের এই ভুলটা হয়ে থাকে। তারা কি করে, একবারে মনে করেন একটা অ্যামাউন্ট বসায় দেয় যে 3.5 লাখ টাকা তার লাইফ এক্সপেন্ডিচার, তার লাইফ যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন চলে যাবে। দেখছেন? চলে গেছে, অ্যাসেটের পেজে চলে গেছে, দেখছেন? তো এই এক্সপেন্ডিচার পেজ ইম্পর্টেন্ট এই কারণে আপনার করদাতার আয়ের সাথে সামঞ্জস্য করে করতে হবে। এখন কি পাই টু পাই হিসাবের দরকার আছে? পাই টু পাই হিসাবের দরকার নাই। আমার নেট চলে গেল নাকি? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ভয়েসটা কেমন যেন ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো, হ্যালো আপনার কথা স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে না কথা। হ্যালো স্যার, ফেস আসছে, দেখা যাচ্ছে, কিন্তু সাউন্ডটা শোনা আমাকে যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে বাফারিং পারছি। হচ্ছে। নেটের প্রবলেম করছে। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, কেটে একটু কেটে ব্যাঙ্গে ব্যাঙ্গে কানেকশন আসতেছে ইজ আবার। উইক। হ্যাঁ, নেট প্রবলেম, আমাকে সিগন্যাল দিচ্ছে যে কানেকশন উইক। হ্যাঁ, এখন হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। এবার কি শুনতে পাচ্ছেন ভাইরা? হ্যাঁ, বাফারিং জি হচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। অনেক হ্যাঁ, সুন্দর। সরি, আসলে একটু ইন্টারনেট ইন্টারনেট ড্রপ করেছিল। হ্যাঁ, ইন্টারনেট ড্রপের কারণে সমস্যাটা হয়েছে। ওকে, এখন ওকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমার এন্ডে ওকে নাই, বাফারিং হচ্ছে। ওকে। আমার সমস্যা এবার বুঝতেছি। এবার ঠিক আছে? না না, আমারই প্রবলেম হচ্ছে, আমার এখানে নেটওয়ার্কে। আপনার ওখানে ঠিক হয়নি এবার এখনো। আপনারা দেখতে পাচ্ছেন? আমরা কি বের হয়ে ঢুকবো নাকি?
আমি একটু আমি বের হয়ে হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। Great. আমি আবার স্ক্রিন শেয়ার দিয়েছি, এবার দেখা যাচ্ছে, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আজকে অনেক নেটে প্রবলেম দিচ্ছে। হ্যালো, সাউন্ড নট ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে তো এমনিও শেষের দিকে চলে আসছি। আজকে তাহলে আমরা হচ্ছে আমরা রিবেট পর্যন্তই আজকে থাকি। দেন আমরা নেক্সট জি ক্লাস আবার আগামীকালকে 9টায় আমরা তখন এক্সপেন্ডিচার থেকে শুরু করব, সেটাই ভালো হবে। জি ঠিক ওকে, আছে স্যার, ধন্যবাদ ওকে স্যার, সবাইকে। আর আসসালামু আলাইকুম। লাস্ট সপ্তাহে ক্লাস না করার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে স্যার, দেখবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ঠিক ইউ স্যার, আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জি, সালাম। স্যার, আর এক নাম্বার লেকচারটা ভিডিওটা দিলে আবার বেটার